আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
মামাই দেবো তুমি নিজে নিজে মামো তুমি নিজে নিজে মামো তো নাম করো হ্যাঁ আবার ধর্মাইতি তোর মাথা দেখেছি মাথা যে গিয়েছে মাথা তাহলে বাঁচে না। কি হলো পাই থাকে তো ওগুলো কি হলো ওইগুলো একটু ধরে বেরো বেরো তারপরে ওর ওরকম তাই তো
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। কয়টা থেকে শুরু হবে এটা জানা আছে কারো? আমাদের 9:30টায় শুরু হওয়ার কথা, 5 মিনিট অলরেডি হয়ে গেছে। আমরা এখনই শুরু করবো ইনশাল্লাহ। শুক্রিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
আপনারা কি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা তাহলে শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন। রমজান মাস আপনারা সবাই তারাবির নামাজ আদায় করে কোর্সে সবাই এই সেশনে যুক্ত হয়েছেন, এজন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের শিশুদের সমস্যা, আমাদের করণীয়, এই 10টি কমন প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছিলাম। প্রথম সেশন অলরেডি আমাদের হয়ে গেছে, আজকে দ্বিতীয় পর্ব। এই প্রশ্নগুলো মূলত আপনারা যে প্রশ্নগুলো করেছেন, আমরা প্রশ্ন করার জন্য একটা গুগল ফর্ম দিয়েছিলাম। সেই ফর্মে আপনারা যে প্রশ্ন করেছেন, আপনাদের প্রশ্নগুলো নিয়ে আমরা প্রশ্ন উত্তর সেশনগুলোকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। ঈদ পর্যন্ত আমাদের 2টা সেশনই থাকবে। তার পরবর্তীতে আমরা আবার প্রশ্নগুলোকে নিয়ে অ্যানালাইসিস করে আবার নতুনভাবে শুরু করবো ইনশাল্লাহ। এটা ধারাবাহিকভাবে চলবে। আজকে যে প্রশ্নটা দিয়ে শুরু করছি, একজন প্রশ্ন করেছেন, শিশুদের সাথে ভালো ব্যবহার করার পরও যদি তারা না শুনে বা না বুঝে, তাহলে করণীয় কি? আচ্ছা, তাহলে এটা একটা কমন সমস্যা। আমরা অনেক সময় আমরা মনে করি যে ভালো ব্যবহার করি, ভালোভাবে বলি, কিন্তু তারা শোনে না, কথা বুঝতে চায় না, শুনতে চায় না, বা সেভাবে তারা কোনো কিছু কাজ করছে না। এটা একটা বড় সমস্যা আমরা মনে করি। তো এক্ষেত্রে আমরা আজকে আমাদের প্রশ্ন উত্তর সেশনে যাওয়ার আগে মৌলিক কিছু কথা আলোচনা করব। আমরা শুরুতে আলোচনা করেছিলাম যে প্যারেন্টিং বিষয়টা আসলে এটা খুবই ধৈর্যের প্রয়োজন হয়। এটাকে একজন চাইল্ড সাইকোলজিস্ট, মিশরের ডক্টর আব্দুল করিম বাক্কার, উনি বলেছেন যে এটা চীনা বাঁশের মতো, চীনা পাহাড়ি বাঁশের মতো। চীনা পাহাড়ি বাঁশ সেটা 80 দিন পর্যন্ত সে মাটির গভীরে যায়, উপরের দিকে খুব বেশি এটা বৃদ্ধি লাভ করে না। 80 দিন পর্যন্ত গভীরে যেতে থাকে এবং পরবর্তী 80 দিনের পরবর্তী 20 দিনে খুব দ্রুত সে উপরের দিকে এসে বৃদ্ধি পেতে থাকে। শিশুদের ক্ষেত্রে ঠিক এমনই, আপনি তাদেরকে অনেক কিছু বুঝাবেন, অনেক ডিসিপ্লিন, অনেক আহ, কৌশল তাদের সাথে অবলম্বন করবেন, তাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে বলবেন, আপনার কাছে মনে হচ্ছে সে এটার কোনো ইমপ্রুভ হচ্ছে না। ঠিক ওই চীনা বাঁশের মতো 80 দিন পর্যন্ত সে মাটির নিচে তার গভীরে তার ভিতটাকে শক্তিশালী করে। তখন আমরা উপরের দিকে কিছুই দেখতে পাই না, বৃদ্ধিটা দৃশ্যমান পরিবর্তন হয় না। ঠিক বাচ্চাদেরও একই হয়, আমরা অনেক কিছু করি, অনেক টেকনিক অবলম্বন করি, অনেক কৌশল অবলম্বন করি, তাদেরকে ডিসিপ্লিন ওয়েতে বোঝানোর চেষ্টা করি, তাদের সবকিছু ঠিক আছে, কিন্তু কোনো পরিবর্তন আমরা দেখতে পাই না। তাহলে এক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধরতে হবে, হয়তো এই পরিবর্তনটা আর একটু পরে হবে, বা পরবর্তীতে কোনো সময় তার মধ্যে সেই পরিবর্তনটা, আপনি যে এখন যেই ভালো আচরণ করছেন, ভালো ব্যবহার করছেন, এটার ফলাফলটা হবে, তার মধ্যে পাবেন। এই বিষয়টা আমরা মাথায় রাখবো। মাথায় রেখে আমরা বাচ্চাদেরকে আমরা প্যারেন্টিং করার জন্য, বাচ্চাদের প্রতিপালন করা, তাদেরকে বোঝানো, সবকিছু করার আগে এই বিষয়টা আমরা মাথায় রাখবো। দ্বিতীয় আরেকটা বিষয় হলো, মানুষের যে কোনো আচরণ পরিবর্তনের জন্য আচরণ পরিবর্তনের কিছু নিয়ম আছে, তার মধ্যে একটা স্বতঃসিদ্ধ ইউনিলিভার নিয়ম আছে। সেটা হলো যে আমরা যে কোনো যে আচরণটা আমরা পরিবর্তন করতে চাই, সেই আচরণটার আসলে তার কেন সেই আচরণ করছে, এই আচরণের কারণটা বুঝতে পারা। প্রথম কাজ হলো আচরণের আমরা কারণ বুঝতে পারা, যে সে কি জন্য এই আচরণটা করছে সেটা। এটা অনেকটা বলা হয় যে বাচ্চাদের আইসবার্গের মতো। আপনার আইসবার্গ হয়তো দেখেছেন, আইসবার্গের 90 ভাগ পানির নিচে থাকে, 10 ভাগ পানির উপরে থাকে। একটা আইসের টুকরাকে যখন আমরা পানির মধ্যে রাখি, তখন এই আইসবার্গের 90% আমরা দেখতে পাই না, মাত্র 10% আমরা দেখতে পাই। এই 10% দেখে আমরা মনে করি বাচ্চাটা হয়তো আমার কথা শুনে না, সে দুষ্ট, সে অমনোযোগী, সে কোনো শুনতে চায় না কথা, সে বেয়াদব। এই 10% দেখে আমরা মনে করি, কিন্তু এই বাচ্চাটার হয়তো যে সমস্যা আছে, 90 ভাগ যে সমস্যা যেটা আমরা দেখতে পাই না, ওগুলো আমরা খোঁজার চেষ্টা করি না। হয়তো কোনো শারীরিক সমস্যা থাকতে পারে, মানসিক সমস্যা থাকতে পারে, অথবা তার মধ্যে কোনো ডিপ্রেশন থাকতে পারে, হতাশা থাকতে পারে,
অথবা গিয়ে শুনে সে কোনো আতঙ্কে ভুগতে পারে, হয়তো তার ঘুমটা ঠিক মতো হচ্ছে না, অনেক কারণ তার মধ্যে থাকতে পারে। তো সেগুলোকে খুঁজে বের করতে হবে। ডায়াগনস্টিক টেস্ট করা, আমরা যখন ডাক্তারের কাছে যাই আমাদের কোনো সমস্যা নিয়ে, আমাদের মাথা ব্যথা, পেট ব্যথা বা এই ধরনের কোনো শারীরিক সমস্যা নিয়ে, তখন যাওয়ার সাথে সাথেই ডাক্তার আমাদেরকে ওষুধ লিখে দেয় না। উনি আমাদেরকে প্রশ্ন করেন, বিভিন্নভাবে প্রশ্ন করে ডায়াগনিস করার চেষ্টা করেন যে আসলে আমাদের এই যে মাথা ব্যথাটা হচ্ছে কি সমস্যার কারণে হচ্ছে, পেট ব্যথা হচ্ছে কি সমস্যার কারণে হচ্ছে। সেটা কি পেট ব্যথাটা আপনার কিডনির সমস্যার কারণে হচ্ছে, না গ্যাসের প্রবলেমের কারণে হচ্ছে, নাকি আপনার পিত্তথলিতে পাথরের কারণে হচ্ছে, নাকি অন্য কোনো অ্যাপেন্ডিসাইডের ব্যথা হচ্ছে, কি সমস্যা। এটা ডাক্তার প্রশ্ন করে রুগী থেকে উত্তর নিয়ে তারপর রুগীর সিমটম দেখে তখন উনি এটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করেন যে ব্যথার কারণটা কি। উনি যদি মুখস্থ পেট ব্যথা গিয়েছে, আপনার গ্যাস্ট্রিকের সমস্যা, ওষুধ খান বলে দেন, গ্যাসের এটা সাজেস্ট করে দেন, তাহলে রোগী সমস্যা হতে পারে, লং টার্ম সমস্যা হতে পারে। কিন্তু আমরা বাবা মা শিক্ষকরা কি করি, বাচ্চার একটা অমনোযোগিতা, সে হোমওয়ার্ক করেনি, কথা শুনছে না, আমরা মনে করি সে দুষ্ট, কথা শুনতে চায় না, ঘরতুমি করে, এই সেই ট্যাগ দিয়ে তাকে আমরা ওই আমাদের চিরাচরিত আচরণটাই তার সাথে করি। কিন্তু আমরা একটু গভীরে যেতে চাই না যে আসলে কেন সেই আচরণটা করছি। এই জন্য আমাদের কাজ হলো বাচ্চাদের আচরণের কারণটা খুঁজে বের করা, কেন সে আচরণ করছে সেটা করা। এরপর হলো যে আমরা যেই আচরণটা তাদের মধ্যে পরিবর্তন করতে চাচ্ছি সেটা তার কাছে আনন্দদায়ক করে তোলা। সেই আচরণটা তার সাথে সেটা যাতে অবশ্যই আনন্দদায়ক হয়, তাহলে সেই জিনিসটাকে সে গ্রহণ করবে। আগে তাকে সেটাকে আনন্দদায়ক করতে হবে, যে বিষয়টা আমরা তার থেকে চাচ্ছি, যেরকম বিহেভিয়ার তার থেকে আমরা প্রত্যাশা করছি, সেটা তার জন্য আনন্দদায়ক করে তোলা। সেই আচরণটা আনন্দদায়ক ভাবে যখন আমরা উপস্থাপন করব, তখন সে এটা দ্রুত তার মধ্যে পরিবর্তন হবে এবং সেই আচরণ করতে সেটা সহজলভ্য করা, সহজে যাতে করতে পারে সেই চেষ্টাটা করা। তারপর হলো তাকে রিওয়ার্ড দেওয়া। যদি সে আচরণটা ঠিক মতো করে, আপনি শিশুর যেই প্রত্যাশিত আচরণ, সে আচরণটা যদি সে ঠিক মতো করে, তাহলে তাকে পুরস্কার দেওয়া। আচরণ না করলে এর ফলাফল কি হবে, কনসিকুয়েন্স, সেটাও দেয়া। এরপর হলো এই আচরণটা ধারাবাহিকভাবে কয়েক সপ্তাহ যাবত করা, তাহলে আশা করা যায় যে তার অপ্রত্যাশিত যে আচরণগুলো আছে, ব্যবহারগুলো আছে, সেগুলো পরিবর্তন করা যাবে। আচ্ছা, তাহলে আমরা দুইটা বিষয় বললাম, যে এক তো হলো আমরা আমাদের সন্তানদের প্রতিপালনের ক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। অনেক সময় আমরা তাদেরকে পরিবর্তন করার জন্য যে চেষ্টা করছি, হয়তো এর ফলাফলটা আমরা এখনই আশা করছি, সবসময় হয়তো সে ফলাফলটা আমরা তাৎক্ষণিক পাবো না। জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলে অবশ্যই আমরা এটার ফলাফল পাবো, অধৈর্য হওয়ার কিছুই নেই। দ্বিতীয়ত হলো আমরা সিস্টেমেটিক পদ্ধতিতে তাদের আচরণকে, অনাকাঙ্ক্ষিত আচরণগুলোকে কাঙ্ক্ষিত প্রত্যাশিত আচরণে পরিবর্তন করার জন্য কিছু টেকনিক ফলো করব। প্রথম হলো সে যে অপ্রত্যাশিত আচরণ করছে সেটার কারণ খুঁজে বের করা। দ্বিতীয়ত হলো যে আচরণটা আমরা চাচ্ছি সেটা তার কাছে আনন্দদায়ক করে তোলা এবং সেটা সহজলভ্য করে তোলা, এবং তার জন্য তাকে কনসিকুয়েন্স, যদি সে আচরণটা নিয়মিত করে তাহলে তার জন্য পুরস্কার, আর না করলে তার জন্য হয়তো সুবিধা থেকে তাকে বঞ্চিত করা, অথবা তার এর কনসিকুয়েন্স কি হবে সেটা তাকে আগে থেকে বলে দেওয়া এবং পরে সেটা কার্যকর করা, এবং এটা ধারাবাহিকভাবে কয়েক সপ্তাহ, ৩-৪ সপ্তাহ যাবৎ সেটাকে এইভাবে তাকে ফলো আপে রাখা, তাহলে এটা তার আচরণে অভ্যাসে পরিণতি হবে। আচ্ছা, তাহলে এখন আমরা চলে যাই আমাদের যে আজকে 5টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটা, শিশুদের সাথে ভালো ব্যবহার করার পরও যদি তারা কথা না শুনে, না বুঝে, তাহলে আমাদের করণীয় কি? তাহলে প্রথম হলো শিশুর আচরণের কারণ বোঝার চেষ্টা করুন, যেটা আমরা কিছুক্ষণ আগেও বলেছি। প্রথমে কারণ খুঁজে বের করুন। অনেক কারণ থাকতে পারে। প্রথম
হয়তো মনোযোগ আকর্ষণের চেষ্টা করা। শিশুরা অনেক সময় নেতিবাচক আচরণ করে, চিল্লাফাল্লা করে, কোনো কিছু ভেঙে ফেলতে চায়। এগুলো করে বাবা মা যদি তার অ্যাটেনশন না দেয়, তাহলে অ্যাটেনশন সিক করার জন্য সেগুলো করে। বড়রাও একই কাজ করে। পড়াশোনা বড় শিক্ষার্থীরা ক্লাসে সে নিজেকে একটু তুলে ধরার জন্য, সবার অ্যাটেনশন পাওয়ার জন্য, শিক্ষকের অ্যাটেনশন পাওয়ার জন্য সে প্রশ্ন করে। আমরাও যখন কোনো পরিবেশে যাই তখন নিজের দিকে সবার অ্যাটেনশনকে নেয়ার জন্য আমরা কিছু না কিছু করার চেষ্টা করি। তো এটা শিশুরা অনেক সময় নেগেটিভ ভাবে বিহেভ করে তার মানে অ্যাটেনশন পাওয়ার জন্য, বাবা মার বা বড়দের অ্যাটেনশন পাওয়ার জন্য অনেক সময় এটা করে। তারপর স্বাধীনতা প্রকাশের প্রবণতা, সে নিজে থেকে 2 থেকে 5 বছরের এবং টিনেজ বয়সে এই বছরের বাচ্চারা সে স্বাধীন হয়েছে, সে নিজের মতো করতে পারে, সে বাধার মুখে প্রতিক্রিয়া দেখায়। এই স্বাধীনতা প্রকাশের প্রবণতাটা থেকে সে অনেক কিছু এ ধরনের আচরণ করার চেষ্টা করে। আবার অনেক সময় হতাশা বা আবেগের নিয়ন্ত্রণের সমস্যা, শিশুরা অনেক সময় হতাশায় থাকে, কখনো তাদের অনুভূতি প্রকাশ করতে পারে না, সে জেদ বা অবাধ্যতা দেখায়। তার মধ্যে হয়তো কোনো সমস্যা, শারীরিক সমস্যা হতে পারে, মানসিক সমস্যা হতে পারে, আবেগীয় সমস্যা। এটাকে সে হয়তো সঠিকভাবে সে নিয়ন্ত্রণ করতে পারে। নিয়ন্ত্রণ বলতে সে তার আবেগকে নিয়ন্ত্রণ না, বরঞ্চ আচরণ, আবেগের পরিবর্তে তার আচরণটাকে হয়তো নিয়ন্ত্রণ করতে পারে না। সে জেদ দেখায়, অবাধ্য হয়ে যায়, রাগ দেখায়, ভেঙে চুরে ফেলে জিনিসপত্র, কথা শুনতে চায় না, এই অবস্থাটা হয়। শারীরিক বা মানসিক ক্লান্তি হতে পারে, ক্ষুধা বা ক্লান্তি, পর্যাপ্ত বিশ্রাম না পাওয়া শিশুর আচরণে প্রভাব ফেলতে পারে। অনেক সময় এগুলো হয়, বাচ্চারা যদি পর্যাপ্ত বিশ্রাম না হয়, প্রশান্তিদায়ক ঘুম না হয়, তখন বাচ্চাদের এই সমস্যাগুলো তৈরি হয়। তাহলে প্রথম হলো আমরা শিশুর আচরণের কারণ বোঝার চেষ্টা করব, বিকল্প কৌশল প্রয়োগ করুন। আপনি এক কৌশল অবলম্বন করছেন, মনে হচ্ছে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন খুব ভালোভাবে, কাজ হচ্ছে না, অন্য কৌশল অবলম্বন করে শান্তভাবে বলুন, রেগে না গিয়ে ধীরে স্থিরে কোমল সুরে কথা বলুন তাকে। অপশন দিন, শিশুকে সবসময় আদেশ না দিয়ে 2-3টি বিকল্প দিন, যেন নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারে। আপনার বাচ্চা কোথাও যাবে, কিছু খাবে, এ এটা করবে, সেটা করবে। আপনি সরাসরি না করে আপনি একেবারে তাকে নিষেধ না করে আপনি অপশন দেন, ভালো অপশন গুলো দেন। ঠিক আছে, তুমি এখন চিপস খেতে চাচ্ছ, এটা এখন ভালো না। তোমাকে আমি হয়তো চকলেট কিনে দিব, ডার্ক চকলেট কিনে দিব, অথবা তোমাকে আমি বাসায় ফলের জুস বানিয়ে দিব। এইভাবে তাকে কয়েকটা অপশন দিবেন, সে যাতে সে অপশন গুলো নিতে পারে। সে ঘুরতে যাচ্ছে, আপনি টিনেজ বয়স বাচ্চা, সে একা কোথাও হয়তো ঘুরতে যাচ্ছে, আপনি না করে দিলে তাহলে সে হতাশ হয়ে যাবে। আপনি বরঞ্চ অপশন দিন, কয়েকটা কাছাকাছি অপশন দিন, অথবা আত্মীয়ের বাসায় বেড়াতে যাওয়ার মতো কিছু অপশন তাকে দিতে পারেন। আচ্ছা, তারপর হলো তাকে আপনি গুরুত্ব দিয়ে সবসময় কথা বলুন। আগেও আমরা বলেছি, যখন বাচ্চারা কথা শুনতে চায় না, অনেক সময় আমাদের গুরুত্ব দিতে চায় তারা। তো সরাসরি তার দিকে চোখে চোখ রেখে তাকে টাচ করে সুন্দর করে তার দিকে তাকিয়ে সুন্দরভাবে তাকে কথা বলুন, তাহলে এতে তার মনোযোগ বেশি থাকবে। তারপর পজিটিভ রিইনফোর্সমেন্ট ব্যবহার করুন। যখন সে ভালো কথা শুনবে তখন তার প্রশংসা বা ছোট কোনো পুরস্কার দিন। যেমন একটা স্টিকার দিতে পারেন, ছোট পছন্দের গল্প শোনাতে পারেন। পজিটিভ রিইনফোর্সমেন্ট। আবার যদি সে কথা না শোনে তাহলে তাকে পানিশমেন্ট বলা যাবে না, তার আহ, এর পরিণতি কি হবে সেটাও আপনি বলে দিবেন এবং সেটা বাস্তবায়ন করেন। তৃতীয় হলো শাস্তি নয় কিন্তু ফলাফলের ধারণা দিন। শাস্তি যেটা বলছিলাম, যে পানিশমেন্ট না, কিন্তু আপনি বুঝান যে তুমি যদি হোমওয়ার্কটা ঠিক মতো করতে পারো তাহলে তুমি পুরস্কার পাবে, আর যদি করতে না পারো তাহলে তোমাকে কিন্তু আজকে আহ আধা ঘন্টা পরে তোমাকে ঘুমাতে যেতে হবে, অথবা স্কুলে বসে আধা ঘন্টা আরো পড়তে হবে, বা তোমাকে আরো এক্সট্রা আধা ঘন্টা হোমওয়ার্ক করতে হবে। এটা তোমার এখন সিদ্ধান্ত নেও যে তুমি কি করবে। শাস্তি আমরা অনেক সময় বাচ্চারা মনে করে যে শাস্তি আমরা তাদেরকে দিই, জোর করে শাস্তি দিই, সে এটার প্রাপ্য না বা সে কোনো অন্যায় অপরাধ করেনি। শাস্তি ধারণাটা রাখা উচিত না, বরঞ্চ আপনি বলবেন যে তুমি যদি এটা করো তাহলে এটা পাবা, এই ভালো ফলাফল পাবা, যদি এটা না করো তাহলে তোমার এই পরিণতি এটা হবে। তাহলে যেটাই হচ্ছে সেটা তার কারণে হচ্ছে, এখানে আপনার কিছু করার নেই। শাস্তিটা অনেকটা জোর করে তাকে দেওয়া, চাপিয়ে দেওয়া, সেটা না এটা। আর ফলাফলের ধারণা দেওয়া মানে হলো সে নিজের কাজের কারণে কোনটাকে বেছে নিবে সেটা, তাহলে এটা মনে করবে সেটা তার কর্মফল।
তারপর পরিণতি শেখান। শিশুর ভুল আচরণের কারণে যদি কোনো সমস্যা হয় তবে সেটি পরিণতি তাকে বোঝান। যেমন তুমি যদি দেরি করে খাও তাহলে খেলতে যাওয়ার সময় কমে যাবে। সে দৈনিক ০.৫ ঘন্টা খেলতে যাবে, তাহলে যদি খাওয়ায় দেরি করে, খেতে না চায়, হোমওয়ার্ক দেরি করে, তাহলে বলবেন তাহলে তোমার ০.৫ ঘন্টা সময় থেকে ১০ মিনিট কমে যাবে। পড়াশোনা যদি না করো তাহলে খেলার সময় তোমাকে হোমওয়ার্ক করতে হবে, না তাছাড়া তুমি খেলতে পারবে না। এটা হলো তার পরিণতি, সে যে দেরি করলো। তাহলে এটা তার কারণে হয়েছে। হোমওয়ার্ক আপনি দেরি করেননি, অপরাধটা আপনি করেননি, সে করেছে। এটা তাকে বোঝাতে হবে যে এটা তোমার কারণে হয়েছে। তারপর তাকে আপনি পরিণতিটা বোঝান। আচ্ছা, নিয়মিত ভালো অভ্যাস গড়ে তুলুন। যেমন একই নিয়ম প্রতিদিন মেনে চলুন। একটি নির্দিষ্ট রুটিন থাকলে শিশুরা শৃঙ্খলাবদ্ধ হয়। প্রতিদিন একই সময় খাবার খাওয়া, একই সময় পড়াশোনা, নির্দিষ্ট জায়গায় পড়াশোনা করা, তাহলে নির্দিষ্ট সময় গোসল করা। একেবারে স্ট্রিক্টলি করতে হবে সেটা বলছি না, অন্তত থাকা উচিত। ২ ধরনের রুটিন আপনারা করতে পারেন। একটা হলো বিহেভিয়ার বেস, আচরণ বেস, যে গড়ে একজনের সাথে আরেকজন তর্ক করতে পারবে না, কেউ কাউকে শরীরে মারধর করতে পারবে না। তারপর হলো কথা বললে উল্টা-পাল্টা কথায় জবাব দেওয়া যাবে না। এই ধরনের কথা, একজন কথা বললে আরেকজন মনোযোগ দিয়ে শুনতে হবে। এটা বিহেভিয়ার বেস। আর আরেকটা হলো অ্যাক্টিভিটি বেস। কখন কি ঘুম থেকে উঠে আ ব্রাশ করতে হবে, তারপর হলো নামাজ পড়তে হবে, তারপর নাস্তা খেতে হবে, একটু এক্সারসাইজ করতে হবে। এগুলো অ্যাক্টিভিটি বেস। আর কিছু হলো বিহেভিয়ার বেস। এই ধরনের আমরা কিছু রুটিন আ করে দিব। তাহলে বাচ্চাদের জন্য, বাচ্চাদের অনেকটা শৃঙ্খলাবদ্ধ হবে এবং ওই সময়ই বাচ্চারা সেই কাজগুলো পাবে। তার অনুভূতি বোঝার চেষ্টা করুন। আমরা আগেও ইমোশন নিয়ে কথা বলছি, ইমোশন ভার্সাস বিহেভিয়ার নিয়ে কথা বলেছি। তার ইমোশনটাকে, তার আবেগটাকে বোঝার চেষ্টা করুন। সে বিরক্ত বা রাগান্বিত হয়, তাহলে জিজ্ঞেস করুন তোমার কি কিছু ভালো লাগছে না? তাহলে তার থেকে তার আবেগটাকে বোঝার চেষ্টা করুন। কেন সে এমন আচরণ করছে? তারপর পর্যাপ্ত সময় দিন। শিশুরা যদি বাবা-মায়ের কাছ থেকে ভালোবাসা, যত্ন পায় তবে তারা বেশি সহযোগিতা করে। আমরা ১ম দিন সেশনে আলোচনা করেছিলাম আ যেটা অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপেরিয়েন্স, শৈশবের প্রতিকূল আ যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা অর্থাৎ শিশুদেরকে যদি আমরা নেগলেক্ট করি, অবহেলা করি, সেটা শারীরিকভাবে হোক এবং আবেগিকভাবে হোক, ২ টাই অবহেলা হতে পারে। শারীরিকভাবে তার পুষ্টি, তার খাবার, তাকে তারপর হলো তার মৌলিক চাহিদাগুলো পূরণ না করা। এটা হলো এক ধরনের নেগলেক্ট। আরেকটা নেগলেক্ট হলো সে বাবা-মার কাছে থাকতে চাচ্ছে, বাবা-মা তাকে কোয়ালিটি টাইম দিচ্ছে না, তার সাথে খেলাধুলা করছে না। এটাও অনেক সময় হয়। তো শিশুরা যদি, এজন্য শিশুদেরকে সময় দেওয়া, কোয়ালিটি টাইম দেওয়া, শিশুদের মতো করে তাদের সাথে খেলাধুলা করা, গল্প করা, তারা যেভাবে চায় সেভাবে সময় দিলে তাহলে তারা বেশি সহযোগিতা করে। সেটা আমরা করার চেষ্টা করব। পর্যাপ্ত সময় দিন। সময় বলতে আমি তাকে খাবার তৈরি করছি, তাকে গোসল করিয়ে দিচ্ছি, অথবা তার আ কাপড়-চোপড় পরিষ্কার করে দিচ্ছি। এটা সময় দেয়া না। সময় দেওয়া হলো তার মতো করে, সে তার মতো করে তার সাথে একটু খেলাধুলা করা, গল্প করা, সেটা কোয়ালিটি টাইম আমরা বলেছি। আচ্ছা, তারপর যদি তারপরও প্রয়োজন মনে হয় তাহলে বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করেন যে তার কোনো শারীরিক সমস্যা আছে কিনা বা ক্লিনিক্যাল কোনো প্রবলেম আছে কিনা, এবং শিশু সাইকোলজিস্টদের সাথে পরামর্শ করে তার মধ্যে কোনো অ্যাবনরমালিটি আছে কিনা সেটা আপনারা যাচাই করবেন। তাহলে আমরা ১ম প্রশ্নটা দেখেছিলাম, শিশুদের সাথে ভালো ব্যবহার করার পরও যদি না শুনে বা না বুঝে তাহলে করণীয় কি? আমরা ৫ টা বিষয় আলোচনা করেছি। শিশুর আচরণের কারণ বোঝার চেষ্টা করুন, বিকল্প কৌশল প্রয়োগ করুন, শাস্তি নয় কিন্তু ফলাফলের ধারণা দিন। নিয়মিত ভালো অভ্যাস গড়ে তুলুন, বিশেষজ্ঞের পরামর্শ নিন যদি প্রয়োজন হয়। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরের প্রশ্ন ছিল, একজন প্রশ্ন করেছেন, বাচ্চা কথা শুনে না, শুধু রাগ করে কান্না করে। এটা বাচ্চাদের একটা সমস্যা হয় অনেকের ক্ষেত্রে। কথায়, কথায় কান্নাকাটি করে, শুধু ভালো বিষয়গুলোতেও কান্নাকাটি করে, কথা শুনতে চায় না। এটা বাচ্চাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে হয়। ফলে এক্ষেত্রে ১ম হলো বাচ্চার রাগ ও কান্নার কারণ খুঁজে বের করুন। কেন সে চাচ্ছে? অনেক সময় হয় তার আবেগ প্রকাশের সীমিত ক্ষমতা, সে আবেগটাকে ওইভাবে প্রকাশ করতে পারছে না। এজন্য বাচ্চাদেরকে আবেগ প্রকাশ শিখাতে হয়। যখন তোমার রাগ হবে তখন তুমি কি করবে? বাবাকে, মাকে বলবে যে আমার এখন রাগ হয়েছে, আমি কি করব? তাদের আবেগ প্রকাশটা শিখাতে হয় বাচ্চাদেরকে।
তো অনেকের হয় যেটা শিশুরা অনুভূতি ঠিক মতো প্রকাশ করতে না পারলে কান্নার মাধ্যমে এটা প্রকাশ করে। এই জন্য তাদেরকে আবেগ প্রকাশ করাও তাদেরকে শেখাতে হয়। হতাশা বা চাওয়া পূরণ না হওয়া, এটা অনেকের হয়। অনেক বাচ্চা, যদি আপনার ২ টা বাচ্চা থাকে, বড় বাচ্চার ক্ষেত্রে অনেক সময় এই প্রবলেমটা খুব বেশি হয়। প্রায়ই দেখা যায় বড় বাচ্চা মনে করে যে ছোট বাচ্চা যা পায় তাই পায়। তাকে কোনো ২ জন ঝগড়া লাগলে তাকে কিছু বাবা-মা বলে না, আমাকে মারধর করে, আমাকে শাসায়, আমাকে বলে আমার অন্যায় হয়েছে। তো এগুলোর কারণে হতাশা বা চাওয়া পূরণ না হওয়া, এগুলোর কারণে তাদের এই সমস্যাটা তৈরি হয়। তারা সব কাজেই কান্নাকাটি করে, কথা শুনতে চায় না, এটা হয়। মনোযোগ আকর্ষণের চেষ্টা, আমরা আগেও বলেছি যে শিশুরা অনেক সময় মনোযোগ আকর্ষণের জন্য কান্নাকাটি করে, কান্নার মাধ্যমে নেতিবাচকভাবে মনোযোগ আকর্ষণ করতে চায়। শারীরিক সমস্যা থাকতে পারে। তার ক্ষুধা, ক্লান্তি, অসুস্থতা, ঘুম কম হলে শিশুরা সহজে রেগে যায়। এবং এক্ষেত্রে আরেকটা বিষয় হয় বাচ্চাদের, যদি আপনাদের এই সমস্যাটা যিনি করেছেন উনি যদি আজকে অংশগ্রহণ করে থাকেন, আপনি আপনার বাচ্চা খেয়াল রাখবেন যে বাচ্চার এটা শারীরিক কোনো সমস্যা আছে কিনা। অনেক সময় এডিনোয়েড বেড়ে গেলে বাচ্চাদের তখন এই প্রবলেম গুলো হয়। যে সে রাতে ঘুমাতে পারে না, মুখ খোলা থাকে ঘুমানোর সময়, কাত হয়ে ঘুমায়, বিছানার মধ্যে খুব বেশি নড়াচড়া করে। এই সমস্ত বাচ্চাদেরও ক্ষেত্রে তারা কান্না করে, সবসময় কান্না করে কথা বলে, পড়াশোনা করতে চায় না, রেগে যায়। তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়। তাদের ক্ষেত্রে ঘুম কম হয়, ফলে ঘুম কম হলে বাচ্চাদের এই সমস্যাটা তৈরি হয়। আবার অনেকের অতি সংবেদনশীলতা, হাইপার সেনসিটিভিটি, এটার কারণে হয়। কিছু পরিবেশের প্রতি অতি সংবেদনশীল হয়, যাদের আচরণে প্রভাব ফেলে। এটা অনেকের ক্ষেত্রে হয় পরিবেশের কারণে। তারপর হলো প্রথমটা আমরা বললাম যে বাচ্চার রাগ ও কান্নার কারণ খুঁজে বের করুন। দ্বিতীয়ত হলো শিশুর রাগ বা কান্না সামলানোর কৌশল। প্রথমত হলো আপনি সবসময় বাচ্চা যে ধরনের আচরণই করুক না কেন, আপনি নিজেকে শান্ত রাখবেন। প্রথমে নিজে শান্ত রাখবেন। আপনি রাগ দেখাবেন না, রিঅ্যাক্টিভ হবেন না, কখনো না। রিঅ্যাক্টিভ হওয়া যাবে না বাচ্চার সাথে। আপনি খুব অ্যাক্টিভলি তার কান্না শুনবেন। আপনি যদি চিৎকার করেন বা রেগে যান, তবে শিশু আরো বেশি রেগে যাবে। তার মনোযোগ অন্যদিকে ফেরানোর চেষ্টা করুন, যেমন গল্প বলা, তারপর হলো গান গাওয়া, একটু সঙ্গীত বলা, তাকে অন্য কোনো কিছু দিকে একটু ঘুরতে নিয়ে যাওয়া। এর মাধ্যমে তার মনোযোগ দিকে ফেরাতে পারেন। কারণ সে যখন যেদিকে মনোযোগ আহ, দিচ্ছে বা যে সমস্যাটার কারণে সে কান্না করছে, আপনি যখন ওই বিষয়টা নিয়ে কথা বলবেন, তখন তার কান্না আরো বাড়বে, আর সমস্যা আরো তৈরি হবে। এটা হয় অনেক সময়। যেমন বিশেষ করে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে দেখি যে নার্সারি বা প্লে শ্রেণী বাচ্চাদেরকে যখন বিদ্যালয়ে নিয়ে আসা হয়, শিক্ষা প্রতিষ্ঠানে আসে, তখন সে বাবা মায়ের জন্য, প্রথম অবস্থায় মায়ের জন্য কান্নাকাটি করে, ক্লাসে বসতে চায় না। তখন অনেক শিক্ষক আবার বলে তোমার মায়ের জন্য খুব খারাপ লাগছে, এই জন্য কাঁদতো। তখন তার কান্না আরো বেড়ে যায়। আসলে এই প্রশ্নটা করাই বোকামি। মায়ের জন্য খারাপ লাগছে, বাবার জন্য খারাপ লাগছে, তার মানে হলো সে এই জন্যই তো কান্না করছে। আপনি আবার সেটা তাকে মনে করিয়ে দিলেন, এত কান্না হবে। বরঞ্চ তাকে প্রশ্ন করে অন্যদিকে নিয়ে যাওয়া, তোমার প্রিয় ফল কি, তুমি কি করতে পছন্দ করো, চলো আমরা একটা ফুল আঁকি, বা তার পছন্দের জিনিসগুলো নিয়ে তাকে একটু প্লে কর্নারে আপনি নিয়ে যেয়ে খেলতে পারেন। এই যে তার মনোযোগ অন্যদিকে নিয়ে যাওয়া, যদি মনোযোগ ফেরান তাহলে রাগটা কমে যাবে। আর এই জন্য সবচেয়ে বড় হলো প্রশ্ন করা, বাচ্চাকে প্রশ্ন করতে পারে। মনোযোগ যে কোনো বড়দের ক্ষেত্রেও, তাকে যদি দেখেন আপনার সামনে অন্য কেউ খুব উত্তেজিত হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছে, তাহলে তাকে আপনি তার মনোযোগ অন্যদিকে নিতে হবে। মনোযোগ ফেরানোর জন্য সবচেয়ে বড় হলো প্রশ্ন করা। এই প্রশ্নের মাধ্যমে মনোযোগ একেবারে খুব সহজেই অন্যদিকে ফেরানো যায়। ধরুন এখন আমি ক্লাসে আলোচনা করছি, আপনাদের প্রশ্ন নেই না, কেন নেই না? প্রশ্ন বলি সবসময় আলোচনার মাঝখানে। আপনি যদি পড়াশোনা করেন, শিক্ষকতা করেন, তখন আপনি একই কাজ করেন, বলেন যে তোমাদের প্রশ্নগুলো নোট করে রাখো, ক্লাস শেষে আমরা নিব। এটা কেন করেন আপনি বলেন তো? কারণ একজনে আপনি যে বিষয়টা পড়ানোর চেষ্টা করছেন, এটার একটা ফ্লো আছে। তো যখন অন্য কেউ মাঝখান দিয়ে প্রশ্ন করবে, তখন এই ফ্লোটা নষ্ট হয়ে যাবে, মনোযোগ অন্যদিকে চলে যাবে। আপনি পরে ভুলেই যাবেন যে কি আলোচনা করছিলেন। তখন অন্যকে জিজ্ঞেস করেন, আমরা না কি আলোচনা করছিলাম। এই যে, অথবা আপনি ক্লাসে পড়াচ্ছেন, মাঝখানে একটা গল্প মনে হলো, গল্প বলতেছেন, গল্প বলার পরে আপনার কাছে মনে হচ্ছে আগে কি আলোচনা করছিলেন আপনি নিজেই ভুলে গেছেন। আপনি জিজ্ঞেস করছেন আসলে কি বলছিলাম, আমরা কোন বিষয়ে আলোচনা করছিলাম। কেন? কারণ এই যে গল্প বলা, প্রশ্ন করা, এগুলোর মাধ্যমে মনোযোগ খুব দ্রুত
অন্যদিকে চলে যায়। এই জন্য বাচ্চা যখন রেগে যাবে, কান্নাকাটি করবে, রাগ দেখাবে, তখন তাকে আপনি ওই বিষয়টাই যখন আবার বলবেন, তখন তার রাগ কান্নাকাটি আরো বাড়বে। বরঞ্চ ওই দিক থেকে মনোযোগ অন্যদিকে নিয়ে যেতে হবে। অন্যদিকে যখন নিয়ে যাবেন তখন দ্রুত তার, এটা নিয়ে অনেক দীর্ঘ আলোচনা আছে, সাইকোলজিক্যাল আলোচনা আছে, এটা কেন এই এত সে রেগে যায় এবং ওই বিষয়টা থাকলে আরো রাগ বাড়ে। আমরা অত ডিপে না যেয়ে শুধু আমরা বলবো যে মনোযোগ অন্যদিকে নেওয়ার সহজ উপায় হলো প্রশ্ন করার মাধ্যমে। আচ্ছা, তারপর হলো তার অনুভূতি স্বীকার করুন, তার আবেগগুলোকে স্বীকার করুন, শিশুর রাগ কষ্টকে গুরুত্ব দিন, বলুন আমি বুঝতে পারছি তুমি কষ্ট পাচ্ছ, তুমি কি বলতে চাচ্ছ। এইভাবে তখন সে বলার চেষ্টা করবে। এতে শিশুর মন শান্ত হবে এবং কথা শুনতে আগ্রহী হবে। রাগের সময় তাকে সরাসরি শাসন না করে একটু সময় দিন। অনেক সময় শিশুদের একটু একা থাকতে দিলে, তাকে একটু পরে বুঝাতে চাইলে, আপনি যখন রাগ করছে তখন আপনি বুঝাচ্ছেন, আসলে তখন তার বুঝে কোনো কাজ আসবে না। আগে তাকে শান্ত হতে হবে, তখন এটা কোনো এই যে একটা সুন্দর কথা আছে যে আপনি উত্তাল সমুদ্রে একটা মানে ভারী অনেক কিছু আপনি এটার মধ্যে ফেলে দেন, তাহলে এটার মধ্যে কোনো অনুভূতি হবে না। আর আপনি শান্ত একটা নদীতে একেবারে পানিটা শান্ত, বা পুকুরের পানি শান্ত পানি, আপনি ছোট্ট একটা নখ দিলে, টোকা দিলে সেই পানি এটা একেবারে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যায়। তো বাচ্চারা যখন রেগে যায় সেটা ঠিক ওই উত্তাল সমুদ্রের মতোই হয়। সেখানে আপনি যত তাকে নীতি কথা বলেন না কেন, সেটা কোনো কাজে আসে না। এজন্য তাকে আগে প্রথম কাজ হলো তাকে শান্ত করা। তাকে একা থাকতে দিন, শান্ত হতে দিন, তারপর আপনি তাকে আলিঙ্গন করুন, একটু তাকে তার রাগটা কমানোর চেষ্টা করুন, এরপর তাকে বুঝাবেন, তখন সেটা কাজে লাগবে। তখন এটা আপনি বলতে পারেন তাকে, তুমি এখন রাগান্বিত, আমরা একটু পরে কথা বলবো। বিকল্প উপায় দিন, যদি সে কোনো কারণে রেগে যায় বা কান্না করে, তখন তাকে অন্যভাবে বুঝান। যেমন, যদি তুমি খেলনা এখন গুছিয়ে ফেলো, তাহলে আমরা একসঙ্গে একটা মজার গল্প পড়বো। মানে এখন সে কান্না করছে, আপনি তাকে অন্যদিকে নিয়ে যাচ্ছেন, খেলনাগুলো গুছিয়ে রাখো, আমরা পরে একসঙ্গে মজার গল্প পড়বো। এতে করে তার রাগটা কমে যাবে। তারপর সীমা নির্ধারণ করুন। শিশুকে বোঝান যে রাগ বা কান্না করা স্বাভাবিক, তবে তার সঠিক উপায়ে করতে হবে। বলুন, তুমি রাগ হলে বলতে পারো, কিন্তু চিৎকার বা জিনিস ছোড়া ঠিক না। তাকে বলেন যে আমার রাগ হয়েছে, আমার খুব রাগ পাচ্ছে, এটা সে বলবে, কিন্তু এর জন্য তার বিহেভিয়ার, যে আচরণটা, সেটা কন্ট্রোল করতে হবে। জিনিসপত্র ভেঙে ফেলবে বা চিৎকার চেঁচামেচি করবে, সেটা করা যাবে না, সেটা তাকে বোঝাতে হবে। শিক্ষণীয় গল্প, খেলাধুলার মাধ্যমে শেখানো। শিশুর রাগ কমানোর জন্য রাগ হলে কি করা উচিত, এই বিষয়ে মজার গল্প বলুন। যেমন কিছুদিন আগে আমার বাচ্চা খুব আহ, রেগে যেত, তখন তাকে এই গল্প শোনানো হলো যে একটা সাপ, সে রেগে যে চাকুর সাথে আরো খুব বেশি করছিল, তখন সে নিজেই রক্তাক্ত হচ্ছে। রাগের কারণে কি হয়, তখন সেই গল্প সে নিজেই আমাকে বলছে, বাবা তুমি রেগে যাবে না, রেগে গেলে কিন্তু নিজের ক্ষতি নিজেই হয়। যেমন সাপটা রেগে গেছে, আর সে অনেক ক্ষতি করে ফেলেছে। তো রাগায়, তো বাচ্চাদেরকে আপনি গল্পের মাধ্যমে এই রাগের ক্ষতিটা আপনি শেখাতে পারেন। তারপর হলো রিল্যাক্সেশন, শিথিলায়ন শেখাতে পারেন। শ্বাস নেওয়া, একটু বড় হলে বাচ্চাদেরকে শ্বাস নেয়, এটা আমরা আরেকটা প্রশ্নের উত্তরে আলোচনা করব। আচ্ছা, যদি সমস্যা দীর্ঘস্থায়ী হয় তাহলে কি করবেন? শিশুর রাগ ও কান্নার মাত্রা অতিরিক্ত হয়, স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটায়, তাহলে শিশু মনোবিজ্ঞানীদের পরামর্শ নিন। দৈনিক রুটিন ঠিক রাখুন, পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাবার, শারীরিক ব্যায়াম, এগুলো ঠিক রাখুন। পরিবারের শান্তিপূর্ণ ইতিবাচক পরিবেশ বজায় রাখার চেষ্টা করুন। আপনি দেখেন, যদি এগুলো মেনে চলেন, আশা করা যায় আপনার সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তাহলে আমরা 3টা বিষয় আলোচনা করেছি: বাচ্চার রাগ ও কান্নার কারণ খুঁজে বের করা, শিশুর রাগ ও কান্নার সামলানোর কৌশল, তারপর হলো যদি বেশি সমস্যা হয় তাহলে শিশু মনোবিজ্ঞানী পরামর্শ নেওয়া, এবং শিশু দৈনিক রুটিন ঠিক রাখা, বিশেষ করে ঘুম, স্বাস্থ্যকর খাবার, শারীরিক ব্যায়াম এবং পরিবারে ইতিবাচক পরিবেশ বজায় রাখা। আসসালামু আলাইকুম। আসসালাম। জি হুজুর, ভালো আছেন? আচ্ছা, আমি একটু পরে এটা জি, জি বলুন। আমি একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম, করতে পারবো কি? আমরা সেশনটা শেষ করি। জি,
জি। আচ্ছা, তারপর আমাদের প্রশ্ন ছিল বাচ্চার সামাজিকতা বাড়ানোর বিভিন্ন উপায় জানতে চাই। সমাজের বিভিন্ন মানুষ বা আত্মীয়স্বজনের সাথে আচরণ কিভাবে শেখাবো? স্কুলে বা বাহিরে কেউ যদি বাচ্চার সাথে খারাপ আচরণ করে তাহলে তখন সেটা কিভাবে ম্যানেজ করবে? এটা কিভাবে শেখাবো? বাচ্চার বয়স ৫ বছর। আমরা শুরুর সেশনে আলোচনা করেছি যে বাচ্চার আ ইমোশনাল এবং সোশ্যাল ডেভেলপমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। সামাজিক আ উন্নতিটা খুবই গুরুত্বপূর্ণ। তাকে এই সময়টাই তার সোশ্যালাইজেশন এর উপযুক্ত সময়। তাহলে শিশুর সামাজিকতা বাড়ানোর জন্য বাড়ানোর উপায় ১ম হলো পরিবারের মধ্যে সামাজিকতা চর্চা করুন। আমাদের পরিবারের মধ্যে সেটা চর্চা করা। যেমন পরিবারের সদস্যের সাথে পরস্পর কানেক্টেড থাকা, বিশেষ করে আত্মীয়স্বজন যারা আছে তাদের সাথে যোগাযোগ রাখা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। শিশুকে নিয়মিত দাদা-দাদি, খালা, ফুপু, মামা, চাচার সাথে দেখা করতে দিন। এতে তারা পরিবারে মেলামেশার আদব শিখে। শিষ্টাচার শেখান। প্রতিদিন ছোট, ছোট কথোপকথনের মাধ্যমে ধন্যবাদ, দয়া করে, ক্ষমা করবেন, আমরা আফওয়ান, জাযাকাল্লাহ, শুকরিয়া এই শব্দগুলো আমরা শেখানোর চেষ্টা করব। এগুলো আমরা প্রতিদিন তাহলে এটা একটা আ কখন কি বলতে হয় সেটা তারা নিজেদের থেকে সেটা শিখবে। তারপর হলো আমাদের ঘরের কাজে তাদের অংশগ্রহণটা নিশ্চিত করা। সে ছোট হোক, ছোট সে কাজে আমাদেরকে সহযোগিতা করবে। আমাদের কাজে টেবিল গুছানো, ছোট ভাই-বোনকে সাহায্য করা, এগুলো করতে তাকে উৎসাহিত করুন। খাবারের পরিবেশনে সহায়তা করা, আ ঘর পরিষ্কারের সহযোগিতা করা। সপ্তাহে ১ দিন আমরা সবাই মিলে সেখানে তার কি রুল থাকবে সেটা ভাগ করে নিয়ে সবাই আমরা পারিবারিক মিটিং করব। মিটিং করে সেখানে সবার রুলগুলো ভাগ করে নিব এবং বাচ্চাদের খেলনাগুলো তারা নিজেরা যাতে গুছিয়ে রাখতে পারে, তাদের রুমটা গুছিয়ে রাখতে পারে, তাদের বইপত্র, ব্যাগ এগুলো গুছিয়ে রাখতে পারে, এগুলো তাদেরকে শেখানো। দ্বিতীয়ত হলো সমবয়সীদের সাথে খেলাধুলার সুযোগ দিন। যেমন শিশু পার্ক, মাদ্রাসা, স্কুল, খেলাধুলা বা গ্রুপ সমবয়সীদের সাথে মেলামেশার সুযোগ দিন। হ্যাঁ। এটা নিয়ে আমরা সুযোগ হলে আরেকটা সেশন করব লার্নিং উইথ প্লে। এটা নিয়ে বাচ্চা কোন বয়সে কি ধরনের খেলাধুলা করে এবং এটা তার শিক্ষার সাথে কিভাবে সম্পৃক্ত এবং বিশেষ করে সামাজিকরণে। বাচ্চাদেরকে আপনারা বিশেষ আপনি যেহেতু ৫ বছর বলেছেন, এই বয়সে বাচ্চারা সাধারণত অবজার্ভ করে। অন্যদেরকে দেখে অবজার্ভ করে। তাহলে তাকে নিয়ে যান কোথাও ঘুরতে নিয়ে যান, বেড়াতে নিয়ে যান। তাহলে এগুলো দেখে সে সামাজিকতাগুলো শিখবে। এই সময় সে অবজার্ভ করে। তারপর দলগত খেলার মাধ্যমে শেয়ারিং, ভাগাভাগি করা, টার্ন টেকিং এই সময়টা তাদের মধ্যে হয়। এর আগের সময়টা এই স এই সময়টা যদিও তার মধ্যে কিছু ইগোসেন্ট্রিক থাকে, আ নিজের ইয়াটা বুঝে তারপরও এই সময় কিছু শেয়ারিং সে করতে পারে। আপনি তাকে বুঝাতে পারেন, এখন যদি তোমার কাজিন, তোমার খালাতো ভাই, তোমার চাচাতো ভাই তার সাথে তুমি খেলনাটা ভাগাভাগি করে খেলো। তুমি যখন তার বাসায় যাবে তখন সেও তোমাকে তার খেলনাটা তোমাকে খেলতে দিবে। তাহলে এইগুলো তার মধ্যে সামাজিকতা তৈরি হবে এবং একটা খেলনা দিয়ে ২ জন খেলছে, তাহলে কে আগে খেলবে, কে পরে খেলবে, কিভাবে সেই নিজের পালা, অন্যের পালা শেষ করবে এবং অন্যকে সহযোগিতা করা যে এগুলোতে আপনি বাচ্চাদেরকে শিখাতে পারেন। এরপরে তাকে শিখাতে পারেন অ্যা অন্যের সাথে কিভাবে পরিচিত হয়। যেমন তাকে শিশুর ১ম এ নাম বলা, সালাম দেওয়া, "আমি তোমার সাথে খেলতে চাই।" এই যে এগুলো বলে এগুলো পরিচিতি হওয়ার একেকটা টুল। আমরা সেভাবে তাদের সামাজিকরণ করতে পারি। অতিথিদের সাথে আচরণ শেখান। বাড়িতে অতিথি এলে শিশুকে তাদের সাথে কথা বলতে উৎসাহিত করুন। কারণ অনেক সময় হয় বাচ্চারা কথা বলতে চায় না, তাদেরকে অতিথির কাছে নিয়ে যান। বলেন তাকে অতিথির আপ্যায়নে পানি দেওয়া, দরজা খোলা, অংশ নিতে বলুন। তাকে শেখান কিভাবে কুশল বিনিময় করতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আবার আসবেন। আপনারা এসেছেন, আমরা অনেক খুশি হয়েছি। আপনারা এসেছেন, আমাদের অনেক ভালো লেগেছে। এভাবে তাদেরকে বলতে দিন। ছোট বাচ্চা হলে তুমি আবার আসবে, আমরা একসাথে খেলাধুলা করব, একসাথে খেলবো, অনেক মজা হবে। এগুলো বাচ্চাদেরকে শিখাবেন। অপরিচিতের সাথে আচরণ শেখান। ভদ্রতা বনাম নিরাপত্তা শেখান। একটা হলো ভদ্রতা আবার তার নিরাপত্তা। শিশুকে শেখান সবাই বন্ধুসুলভ হলেও সবাই নিরাপদ নয়। এটা তাকে শিখাতে হবে। কত কত
আচ্ছা, তারপর তাকে বলুন, তুমি যদি কোনো অপরিচিতের কাছ থেকে কিছু পেতে চাও তাহলে আগে আম্মু বা আব্বুকে জিজ্ঞেস করবে। কেউ অপরিচিত কেউ তাকে কোনো কিছু দিলে বাবা মার অনুমতি নিয়ে তারপর তাকে তার থেকে গ্রহণ করবে। কৌশলে শেখান যেন তারা অপরিচিতদের সাথে খুব বেশি ব্যক্তিগত তথ্য শেয়ার না করে। এগুলো বাচ্চাদেরকে শেখাতে হবে। খারাপ আচরণের প্রতি প্রতিক্রিয়া শেখান। যদি কেউ তার সাথে বাজে আচরণ করে তবে শিশুকে শেখান চুপ না থেকে নিজেদের মত প্রকাশ করতে। এভাবে আমাকে বলা ঠিক হয়নি, এটাতে সে প্রকাশ করুক। সে নিজের মধ্যে ক্ষোভ না রেখে সেটা প্রকাশ করুক, এভাবে আমাকে বলা ঠিক হয়নি, আমি এটা পছন্দ করিনি, দয়া করে বন্ধ করো। দূরে সরে যেতে। যদি কেউ খারাপ ব্যবহার করে তাকে বলুন, তুমি এখান থেকে চলে আসবে এবং আম্মুকে জানাবে। এটা বাচ্চাদের তার নিরাপত্তার জন্য তাকে শেখাতে হবে। বিশ্বাসযোগ্য ব্যক্তিকে জানাতে শেখান। যদি কেউ তোমার সাথে বাজে ব্যবহার করে তাহলে সঙ্গে সঙ্গে আম্মু আব্বু বা শিক্ষকের কাছে বলবে। শারীরিক বা মানসিক প্রতিক্রিয়া না দেখাতে, হাত দিয়ে মারামারি করা বা খারাপ কথা বলে এড়িয়ে চলতে শেখাবেন। আচ্ছা, আত্মবিশ্বাস বাড়ানোর উপায়। শিশুর কথা গুরুত্ব দিন। যখন সে কিছু বলবে তার মনোযোগ দিয়ে শুনুন এবং তার মতামতকে সম্মান দেন, তখন তার মধ্যে আত্মবিশ্বাস বাড়বে। তারপর নতুন পরিবেশে অভ্যস্ত করুন। বাজার, লাইব্রেরি, মসজিদ বা কমিউনিটি সেন্টারে নিয়ে যান, যাতে সে নতুন লোকদের সাথে পরিচিত হতে পারে। তার ভালো আচরণকে প্রশংসা করুন। সে যদি কারোর সাথে সুন্দর ব্যবহার করে তাহলে বলুন, তুমি খুব ভালোভাবে সালাম দিয়েছো, আমি গর্বিত। তার ভালো কাজটা প্রশংসা করুন। নেতৃত্বের সুযোগ দিন। তাকে মাঝে মধ্যে পরিবারের ছোট ছোট কাজে নেতৃত্ব দিতে বলুন, যেমন আজ তুমি ঠিক করবে আমরা কোন গল্প পড়ব। তাহলে সে এইখানে নেতৃত্ব দিচ্ছে। এভাবে বাচ্চাদেরকে ছোট ছোট কাজের সুযোগ দিতে হবে, তাদের প্রশংসা করতে হবে এবং তাদেরকে গুরুত্ব দিতে হবে। তাহলে তাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে। আচ্ছা, তাহলে আপনার এই প্রশ্নটা আমাদের প্রশ্ন ছিল বাচ্চাদের সামাজিকতা বাড়ানোর জন্য। আমরা প্রথমে বলেছি শিশুর সামাজিকতা বাড়ানোর প্রথম উপায় পরিবারের মধ্যে সামাজিকতা চর্চা করুন। তারপর সমবয়সীদের সাথে খেলাধুলার সুযোগ দিন, অতিথিদের সাথে আচরণ শিখান। তারপর প্রশ্ন ছিল যে অপরিচিতদের সাথে আচরণ, সেখানে ভদ্রতা এবং নিরাপত্তা উভয়টাই শিখাতে হবে। খারাপ আচরণের প্রতি প্রতিক্রিয়া শেখান। তারপর শিশুর আত্মবিশ্বাস বাড়ানোর উপায়, শিশুর কথা গুরুত্ব দিন, নতুন পরিবেশের সাথে অভ্যস্ত করুন, ভালো আচরণকে প্রশংসা করুন, নেতৃত্বের সুযোগ দিন। আচ্ছা, তারপর প্রশ্ন ছিল পড়াশোনায় কিভাবে মনোযোগ বাড়াবো, পড়া কিভাবে মনে রাখতে পারবে। আচ্ছা, এটা বাচ্চাদের খুবই গুরুত্বপূর্ণ, বাচ্চাদের পড়াশোনায় মনোযোগ বাড়া। বাচ্চাদের পড়াশোনায় মনোযোগ বাড়ানোর জন্য বাবা মার সবচেয়ে বড় দায়িত্ব হলো আগে নিজেদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে হবে। বাবা মাকে পড়াশোনা করতে হবে, আমাদের ঘরে বই থাকতে হবে। আমরা ওই যে সৈয়দ মুজতবা আলীর লেখা বই পড়া, আমরা লেখা হয়তো অনেকেই পড়েছি, যে ওয়াইফ হাজবেন্ডকে জন্মদিনে গিফট দিবে, একটা দোকানে যেয়ে জিজ্ঞেস করছে যে গিফট দিবে, তাকে বলছে এটা দিব, কি আছে দেন। দোকানদার এটা দিচ্ছে, বলছে এটা দিতে পারেন, ওটা তো তার আছে। আরেকটা জিনিস দিচ্ছে, বলছে এটা আছে। তাহলে এমন যেহেতু সবকিছুই তার আছে, তাহলে তাকে একটা বই গিফট দেন না, তার বইও তো একটা আছে। তো আমরা আমাদের ঘরে অনেক অপ্রয়োজনীয় জিনিস রাখি যেগুলো আমাদের কখনো ব্যবহার হয় না। সেগুলো আমাদের পরিচ্ছদ আছে, তারপর ব্যবহার আসবাব আছে, তারপর অনেক কিছু আছে, জুয়েলারি আইটেম থেকে শুরু করে অপ্রয়োজনীয়, তারপর অতিরিক্ত, কখনো ব্যবহার হয় না, এরকম অনেক কিছু আমাদের ঘরে আছে। কিন্তু আমরা বইটা আসলে কিনতে চাই না। আমাদের সবগুলো সুপার মলে সবকিছুই পাওয়া যায়, কিন্তু সেখানে বইয়ের কোনো লাইব্রেরি বা বুকশপ পাওয়া যায় না। এটা হলো আমাদের একটা জাতি হিসাবে লজ্জা। তো আমরা চেষ্টা করব যে আমাদের ঘরের মধ্যে পর্যায়ে অনেক বই রাখতে, আমরা নিজেরা বই পড়বো, তাহলে বাচ্চাদের পড়াশোনায় মনোযোগ বাড়বে। আমাদের অনেক দামি অপ্রয়োজনীয় জিনিসপত্র আমরা ঘরে রেখে দিই, সাজানোর জন্য অনেক বেশি। আপনি বই দিয়ে সাজান, আপনার শোকেস রেখেছেন, শোকেস করার, তো সেখানে অনেক কিছু আছে যেগুলো আপনার কখনো কাজে লাগবে না। আপনি বই কিনেন, অনেক সুন্দর বই পাওয়া যায়। এতে কি হবে, এতে বাচ্চা বড় হয়ে বই দেখবে। আপনিও যখন একটু আহ, অস্বস্তি লাগছে, ভালো লাগছে না, খুব মনটা খারাপ লাগছে, বিষণ্ণ আছেন, তখন আপনার সামনে যখন বই থাকবে আপনিও একটু বইটা টান দিয়ে নিয়ে পড়া শুরু করবেন। আপনার যেমন হবে, বাচ্চারা আপনাকে দেখে বই পড়া দেখে শিখবে, বই দেখে শিখবে। এজন্য আমরা এই অভ্যাসটা করব। তারপর পড়াশোনাকে আমরা আনন্দদায়ক করব। পড়াশোনা আনন্দদায়ক করলে তাহলে তাদের কাছে পড়াটা ভালো লাগবে। গেম এবং অ্যাক্টিভিটি ব্যবহার করে শেখানো, আমরা ফ্ল্যাশ কার্ড
তারপর কুইজ, স্টিকার রিওয়ার্ড, পাজল, মজার গল্প শেখানোর মাধ্যমে তাদেরকে শেখাতে পারি। প্রেজেন্টেশন বা ছবি ব্যবহার করুন, অ্যানিমেশন, শিক্ষামূলক কার্টুন এগুলোর মাধ্যমে শেখাতে পারি। মজার উপায়ে মুখস্থ করা, রাইমিং এবং ছন্দ ব্যবহার করুন, এগুলোর মাধ্যমে আপনি করতে পারেন, তাহলে তাদের পড়া মনে থাকবে। আচ্ছা, তারপর হলো শেখার পরিবেশ উন্নত করুন। মনোযোগ নষ্ট হয় এমন বিষয়গুলো বাদ দিন, যেমন পড়ার সময় টিভি, মোবাইল, অন্য কিছু বন্ধ রাখুন। নিজেরাও দেখবেন, অনেক সময় আমরা বাচ্চাদেরকে পড়ার রুমে দিয়ে নিজেরা বসে টিভি দেখছি, মোবাইল টিপছি, অন্য কিছু করছি, এতে বাচ্চা খুব সেও হাসপাস করছে, কখন আগে পড়াটা শেষ করে যেয়ে বাবা মায়ের সাথে আবার বসে টিভি দেখবে, মোবাইল টিপবে। তাহলে আপনাকে এগুলো বাদ দিতে হবে। পরিবেশটা, পড়ার মনোযোগ নষ্ট করে এমন পরিবেশে ঘরে রাখা যাবে না। বাচ্চা পড়তেছে, আপনার সময় থাকলে আপনিও তার সাথে বই নিয়ে পড়ুন। একই জায়গায় প্রতিদিন পড়ার অভ্যাস গড়ে তুলুন। একটা নির্দিষ্ট জায়গায় রাখুন, সেখানে সাথে যাতে সে পড়ে, তাহলে ব্রেইন তাকে সেভাবে সিগন্যাল দিবে। পড়ার সময় কম রাখুন, কিন্তু ফোকাস বাড়ান। আমরা 2 ঘন্টা একসাথে পড়তে দিই না, 2 ঘন্টা পড়তে না দিয়ে 1 ঘন্টা একসাথে না দিয়ে 10 মিনিট 15 মিনিট পড়তে দিন। বাচ্চার বয়স অনুযায়ী 15-20 মিনিট পড়তে দিন, তারপর 5 মিনিট ব্রেক দিন, আবার পরে 15 মিনিট পড়তে দিন, আবার পিছনের গুলো সহ রিভাইজ দিন, এরপর আবার ব্রেক দিন, আবার পিছনের গুলো সহ ব্রেক রিভাইজ দিয়ে এরপর আপনি এইভাবে আপনি পড়েন, তাহলে পড়াশোনা মনে থাকবে এবং মনোযোগও থাকবে। এই নিয়ে আমাদের একটা কোর্সও আছে, মেমোরি ম্যাজিক, মেটাকগনিশন নিয়ে আমরা আলোচনা করেছি। লার্নিং হাউ টু লার্ন, এটা নিয়ে আমাদের স্বতন্ত্র একটা সেশনই আছে, কিভাবে পড়াশোনা করলে আমাদের খুব ভালো মনে থাকে এটা নিয়ে। আচ্ছা, তারপর এখানে সংক্ষেপে আমরা বলেছি এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। তারপর শেখার কার্যকর পদ্ধতি, সহজ ভাষায় শেখানো। তখন আপনি কোনো কিছু পড়াবেন, শিশুকে জিজ্ঞাসা করুন, তুমি এটা আমাকে সহজ করে বুঝিয়ে বলতে পারবে? এটাকে অনেকে আবার জেনুইন মেথডও বলে। তো সেই মেথডটা আপনারা ফলো করার চেষ্টা করবেন। বাচ্চাকে বলবেন যে তুমি যে জিনিসটা শিখেছো এটা আমাকে পড়াও। অথবা দেখবেন আপনার 2টা বাচ্চা, এর মধ্যে বড় বাচ্চাটা হয়তো নিয়মিত পড়ছে না, যদি আপনি বলেন তুমি ছোটটাকে পড়াও, তখন সে খুবই অ্যাটেন্টিভ ছোটটাকে পড়ানোর জন্য, এটা খুব ভালো কাজে দেয়। তো আপনি তাকে বলুন যে এটা পড়ে তুমি আমাকে একটু পড়াও। আপনি নিজে তার সাথে একটু, হ্যাঁ এটা তো আমি পারি না, আমাকে একটু বুঝাও তো, বা এটা আমি জানতে চাই, তোমার থেকে শিখতে চাই, তুমি আমাকে শিখাও, বা একটু সহজ করে আমাকে বুঝিয়ে বলো। এভাবে তার থেকে আপনি শিখতে পারেন, তাকে শিখাতে পারেন। আচ্ছা, যদি সহজভাবে সে বুঝিয়ে বলতে পারে, তাহলে এটা শেখার একেবারে খুব চূড়ান্ত পর্যায়ে যাবে। রঙিন নোট, হাইলাইটার ব্যবহার করুন, এতে তার মনোযোগ বাড়বে। আমরা লার্নিং স্টাইল নিয়ে আমাদের সেশন আছে টিচিং মেথডের মধ্যে। লার্নিং স্টাইল কিভাবে আমরা শিখি, এটা আমরা ব্যাক লার্নিং থিওরি আমরা বলেছি, অডিটরি লার্নার, ভিজুয়াল লার্নার, তারপর কাইনেস্থেটিক লার্নার। অনেক বাচ্চাদের হয় যে বাচ্চারা ভিজুয়াল লার্নার বলতে সে দেখে, তখন সে রঙের কালার কোডেড করা, হাইলাইটেড ব্যবহার করা, এগুলো দেখে কোনো ম্যাপ, এগুলোতে সে সহজে শিখে, যেহেতু সে দেখে ভালো শিখে, ভিজুয়াল লার্নার। আবার অনেকে হলো শুনে ভালো শিখে, যেন তাকে গল্পের মতো করে যখন বলবেন তখন সে ভালো ভিজুয়াল লার্নার। অডিটরি লার্নার হলে সেইভাবে শিখবে। আবার কেউ হয়তো কাইনেস্থেটিক লার্নার, কোনো কাজ করে তারপর শিখতে চাবে, তাহলে এই জন্য তখন এই যে লেখা, কাছে পাশে নোট রাখা, এগুলোতে সে সহজে শিখতে পারবে। আচ্ছা, বারবার পড়া এবং মনে করার পদ্ধতি। একবার পড়ানোর পর শিশুকে জিজ্ঞেস করুন, তুমি কি মনে করতে পারছো? এভাবে রেপিটেশন এবং অ্যাক্টিভ রিকল আপনি পড়াতে পারেন। একটা লাইন পড়ে বইটা বন্ধ করে দিলেন, তাকে বললেন কি পড়েছো বলো। একটা গল্প পড়লেন, পরে বইটা বন্ধ করে তুমি আমাকে বলো যে এই গল্পটা থেকে কি পড়েছো। আচ্ছা, তারপর বারবার মনে করার অভ্যাস করালে পড়াশোনায় লং টার্ম মেমোরিতে সংরক্ষিত হবে। এটা আমরা মেমোরি ম্যাজিক বা মেটাকগনিশন বা লার্নিং হাউ টু লার্ন এর মধ্যে আমরা এটা শর্ট টার্ম মেমোরি, লং টার্ম মেমোরি, সেন্সরি মেমোরি এগুলো নিয়ে আলোচনা করেছি। কখনো সুযোগ হলে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। মাইন্ড ম্যাপিং এন্ড ড্রয়িং, শিশুদের পড়ার বিষয়গুলো চিত্রের মাধ্যমে শেখা। কারণ বাংলাদেশের মানচিত্র এঁকে জেলার নামগুলো লিখতে বলুন, এগুলোতে তার সহজে মনে রাখতে পারবে। শেখার সময় নির্ধারণ করুন, কখন শিশুর নির্দিষ্ট সময় ঠিক করে দেওয়া। তারপর সাপ্তাহিক পরিকল্পনা তৈরি করা। তারপর হলো যে আগে যেটা বললাম যে প্রমোডোরো মেথড, এটা হলো 20 মিনিট পরে 5 মিনিট ব্রেক দিবে, আবার 20 মিনিট পরে তারপর 5 মিনিট ব্রেক দিবে। যখন প্রতিটা ব্রেকের পর এসে আবার পিছনে সবগুলো পড়া একসাথে পড়বে, যাতে ভুলে না যায়। আচ্ছা,
তারপর হলো শিশুর পড়ার প্রতি আগ্রহ তৈরি করুন। ওর আগ্রহ তৈরি করে তার প্রশংসা করুন। তুমি আজকে দারুণ পড়েছো। তাকে একটা স্টিকার দিতে পারেন, প্রশংসা দিয়ে পুরস্কার দিতে পারেন, তার নাম লিখে বড় করে লিখে দিতে পারেন, দেয়ালে আটকে দিতে পারেন, এভাবে করতে পারেন। সঠিক প্রশ্ন করুন, তুমি এটা শিখলে কেমন লাগলো? তুমি কি মনে করো এটা ভবিষ্যতে কাজে লাগবে? প্রশ্ন করলে শিশু আরো ভালোভাবে শেখার আগ্রহ পাবে। এটা আমরা করার চেষ্টা করব। শিক্ষার সঙ্গে বাস্তবতা মিলিয়ে তারপর তাকে পড়ান। পড়াশোনাকে চাপ নয়, আনন্দের বিষয় বানান। তখন সে আহ পড়াশোনার প্রতি তার আগ্রহ বৃদ্ধি পাবে। আচ্ছা, আমাদের তাহলে এই প্রশ্নটা ছিল পড়াশোনায় মনোযোগ বাড়া এবং পড়া কিভাবে মনে রাখতে পারা। দুইটা বিষয়, পড়াশোনাকে আনন্দদায়ক করা, শেখার প্রতি উন্নত পরিবেশ, শেখার কার্যকর পদ্ধতি, তারপর শেখার সময় নির্ধারণ, শিশুর পড়ার প্রতি আগ্রহ তৈরি করা। সর্বশেষ প্রশ্ন, বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করতে চাই না, কিন্তু আমার ধৈর্য খুব কম। বাচ্চাদের সাথে 10-15 মিনিট থাকলেই তাদের কর্মকাণ্ডে অধৈর্য হয়ে পড়ি। কথা না শুনলে, বেশি জেদ করলে বাচ্চাদের সাথে নিজেদের অজান্তেই খারাপ ব্যবহার, বকাঝকা, ধমক দেয়া, চোখ রাঙানি ইত্যাদি করে ফেলি। পরে বুঝতে পারি এমনটা করা আমাদের উচিত হয়নি। ওদের সাথে আরেকটু নমনীয়, সহনশীল হওয়া উচিত ছিল। কিভাবে নিজের ধৈর্য শক্তি বাড়াতে পারি, বাচ্চাদের প্রতি আরো সহনশীল হতে পারি। তাহলে এখানে মূল বিষয়টা হলো প্যারেন্টস এর বিষয়, যে তার ধৈর্য শক্তি বাড়ানো এবং তাদের প্রতি সহনশীল হওয়া। এটা আমরা কিভাবে শিখবো? তাহলে প্রথম হলো নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা আপনি শিখুন। রাগ ওঠার আগে 1 সেকেন্ড থামুন। যখন মনে হবে বাচ্চাদের প্রতি বিরক্তি আসছে, তখন একটু থামুন, লম্বা শ্বাস নিন, মনে মনে 10 পর্যন্ত গুনুন। এটা আপনার রাগ বা অধৈর্যতা কমাবে। অনেকটা রিল্যাক্সেশনের মতো। আপনার এর আগে আমি বলেছি যে একটু রিল্যাক্সেশন নিয়ে আলোচনা করব। নিজেকে মনে করিয়ে দিন, আমি যদি রেগে যাই তাহলে ওদের শেখানোর পরিবর্তে ভয় পাইয়ে দেব। এটা কি আমি চাই? আপনি রাগ হলে এর পরিণতিটা কি হবে সেটা আগেই মনে করুন। যখন রাগটা হচ্ছে তখনই আপনি এগুলো মনে করুন। পুজ এন্ড রেসপন্স মেথড ব্যবহার করুন। প্রথমে পুজ, বিরতি নিন, রিফ্লেক্ট, নিজের আবেগ বুঝুন, তারপর রেসপন্ড, বিবেচনা করে প্রতিক্রিয়া দিন। আগে আপনি নিয়ে তারপরে পরিণতি কি হতে পারে এগুলো চিন্তা করে তারপর আপনি সাড়া দেন। বাচ্চাদের আচরণ সম্পর্কে সচেতন হন। বাচ্চারা প্রাপ্তবয়স্কদের মতো চিন্তা করতে পারে। এই যে বাচ্চাদের আপনি রেগে যান, এটা আগে বাচ্চাদের আচরণটা বুঝতে হবে। বাচ্চারা আসলে এমনই, ওরা স্বাভাবিকভাবে ভুল করবে, কথা শুনবে না, আবেগপ্রবণ হবে। এটাই তাদের বয়স অনুযায়ী স্বাভাবিক আচরণ। তাহলে আমরা যে তাদের সাথে যেটা প্রত্যাশা করছি সেটা আমরা অবশ্যই প্রত্যাশা করতে পারি, কিন্তু তারা যেটা করছে এটা স্বাভাবিক। যখন বাচ্চারা জেদ করে তখন বোঝার চেষ্টা করুন, জেদ মানেই খারাপ কিছু নয়, বরং তারা কি চায় সেটি বোঝার চেষ্টা করা দরকার। রাগ কমাতে নিজেকে প্রশ্ন করুন, এই পরিস্থিতি কি সত্যি এত গুরুতর যে আমার রাগ করা দরকার? এই ব্যবহারের পিছনে কারণ কি? সে কেন এই ব্যবহার করলো? এগুলো আপনি যখন বোঝার চেষ্টা করবেন, আশা করি আপনার রাগ কমে যাবে। নিজেকে প্রশান্ত, ধীরস্থির করতে কিছু অনুশীলন করুন। ডিপ ব্রিথিং বা শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করুন। 4 সেকেন্ড ধরে শ্বাস নিন, 6 সেকেন্ড ধরে শ্বাস ধরে রাখুন, বুক ফুলিয়ে তারপর শ্বাসটা রাখুন। এরপর 8 সেকেন্ড ধরে মুখ দিয়ে শ্বাস ছাড়ুন। তাহলে নাক দিয়ে শ্বাস নিবেন, শ্বাস নেওয়ার থেকে শ্বাস ছাড়ায় বেশি সময় নিবেন এবং শ্বাসটা কিছুক্ষণ সময় ধরে রাখবেন, পেট ফুলিয়ে, তারপর শ্বাসটা ছাড়বেন। আচ্ছা, তারপর এটি আপনার নিউরো সিস্টেমকে শান্ত করবে, মস্তিষ্ক ধৈর্য ধরে প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা বাড়াবে। মেডিটেশন বা নামাজের সময় বাড়ান, কোরআন তেলাওয়াত করা, এরপরে হলো মেডিটেশন করা, এগুলোর চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনার রাগ কমে যাবে। পর্যাপ্ত ঘুম, বিশ্রাম নিন। কম ঘুম বা ক্লান্ত থাকলে মানুষ স্বাভাবিকভাবে অধৈর্য হয়ে পড়ে। প্রতিদিন অন্তত 7-8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। বেশি ঘুমালে তাহলে আপনার রাগটা কমে যাবে। বাচ্চাদের সঙ্গে ধৈর্য ধরার ধারাবাহিক কৌশল, আপনি খুব যখন রেগে যান তখন আপনি অবচেতন ভাবে রেগে যান, রিয়েক্টিভ আচরণ করে, সেটা না করে আপনি অ্যাক্টিভ ভাবে যখন বাচ্চা আচরণ করছে আপনি নিজে এক্সারসাইজ করুন, অনুশীলন করুন। বিকল্প ভাষা ব্যবহার করুন, যেমন তুমি কেন সব সময় এমন করো বলার পরিবর্তে তুমি এটা কেন করলে বলো তো। শান্ত হও বলার পরিবর্তে আমরা দুজনে একটু শান্ত হয়ে কথা বলি, এভাবে কথা বলেন। শক্ত না হয়ে নমনীয় হন, তার আবেগ বোঝার চেষ্টা করুন, শান্ত কণ্ঠে কথা বলুন, সচেতন ভাবে ধৈর্যের পরীক্ষা দিন। আপনি মনেই করবেন যে আজকে আমার 1 ঘন্টা ধৈর্যের পরীক্ষা। বাচ্চারা আমার সাথে যাই কিছু করুক না কেন আমি ধৈর্য দিব। দেখেন এখন ইউটিউবে পাওয়া যায়,
ভিডিও পাওয়া যায়, ছোট বাচ্চারা একজন আরেকজনকে হাসাবে, হাসাতে চাবে, অনেক ধরনের সে অঙ্গভঙ্গি করে তাকে হাসানোর চেষ্টা করবে, কিন্তু তার পরীক্ষা হলো, ধৈর্যের পরীক্ষা হলো, সে হাসবে না। তাহলে আপনি বলুন, এটা যদি অন্য সময় হতো সহজেই হেসে সে হেসে দিত, কিন্তু এখন সে হাসছে না, এই জন্য কারণ সে এখন সচেতন ভাবে ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। এটা তার অভ্যাসে পরিণত হবে, দীর্ঘদিন এভাবে করতে থাকলে অভ্যাসে। আপনি আজকে 1 ঘন্টা প্র্যাকটিস করুন যে বাচ্চা আমার সাথে যাই কিছু করুক না কেন, আমি কোনো ধমক দিব না, কোনো অভিযোগ করব না, তাকে কোনো কিছুই করব না, আমি খুব ধৈর্য ধরবো। এরপর আপনি 2 ঘন্টা করুন, একদিন করুন, এভাবে দেখবেন, ধৈর্যের অনুশীলন করুন, আপনি ধৈর্যশীল হয়ে যাবেন। নিজের ভুল থেকে শেখা ও নিজেকে ক্ষমা করা, নিজেকে দোষী ভাববেন না। প্রতিদিন ধৈর্য ধরে বাচ্চার সঙ্গে সুন্দর ব্যবহার করতে না পারলেও হতাশ হবেন না। রাতের বেলা নিজেদের দিনের কার্যক্রম রিভিউ করুন, আজ কোথায় অধৈর্য হয়েছি, কেন হয়েছি, আগামীকাল যাতে এটা না হয় সেটা আমরা করার চেষ্টা করব। তো আশা করা যায় ইনশাআল্লাহ তাহলে আমাদের অধৈর্য এবং রাগ দুটোই কমে যাবে। তাহলে প্রথম হলো নিজের আবেগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। দ্বিতীয়, বাচ্চাদের আচরণ সম্পর্কে সচেতন হন। নিজেকে প্রশান্ত ধীরস্থির করতে কিছু অনুশীলন করুন। বাচ্চাদের সঙ্গে ধৈর্য ধরার ধারাবাহিক কৌশল, একেবারে সচেতন ভাবে ধৈর্য ধরুন, নিজের ভুল থেকে শিক্ষা এবং ক্ষমা করা। আচ্ছা, তো আশা করি যারা প্রশ্ন করেছেন আপনাদের উত্তর পেয়েছেন। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। সংক্ষেপে আমরা একটা প্রশ্ন নিব, হয়তো একটা বা দুইটা প্রশ্ন, বা আপনাদের কোনো অনুমতি থাকলে। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি হচ্ছে প্রথম থেকেই ক্লাসগুলো করছিলাম। তো আমার একটা কোশ্চিন ছিল, এর মধ্যে আমি করতে চেয়েছিলাম, হয়ে ওঠেনি। ওর বয়স হচ্ছে সম্ভবত 13 মাস হবে, এরকম 13-14 মাস। ও রাগলে বা কোনো কিছু চাচ্ছে বা ওকে কোলে নিচ্ছে না বা এরকম যদি কিছু করছে, তাহলে হঠাৎ করে রাগে নিজের মাথায় হচ্ছে বাড়ি দিচ্ছে নিজে নিজে হাত দিয়ে। হ্যাঁ, এটা করছে। এটাকে কিভাবে করা যাবে, ম্যানেজ করা যাবে স্যার? আচ্ছা আচ্ছা, একটু আমি আপনাকে একটা ভিডিও দেখাবো। আমি ইউটিউব থেকে ভিডিওটা, একটু অপেক্ষা করেন, আমি ডাউনলোড করছি। আমরা এর আগে একটা আলোচনা, ভিডিওটা দেখার আগে আমি একটু ভিডিওটা বিষয়ে আলোচনাটা করে নিচ্ছি। আমরা এর আগে বলেছিলাম কানেক্ট বিফোর ইউ কারেক্ট। বাচ্চাদেরকে আপনারা যে কোনো কিছু আমরা কারেক্ট করতে চাই, আগে কানেক্ট। বাচ্চাদের কানেকশন বেস প্যারেন্টিং, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্যারেন্টিং, কানেকশন বেস প্যারেন্টিং। বাচ্চাদের সাথে কানেক্টেড থাকা, আপনি যে বলেছেন বাচ্চারা এই সময়গুলো, বাচ্চাদের মধ্যে আমরা সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরিটা আলোচনা করেছিলাম, এরিক এরিকসনের থিওরিটা। এই থিওরিটার মূল কথা ছিল 8টা ধাপে বাচ্চাদের মধ্যে, 8টা ধাপে ডেভেলপমেন্ট হয়। প্রথম ধাপটা হলো 1 থেকে 1.5 বছর বয়স পর্যন্ত। এই সময়ের মধ্যে তার মধ্যে ট্রাস্ট এবং মিসট্রাস্ট তৈরি হয়, এবং এই সময়গুলোতে সে খুব বেশি আদর যত্ন সে প্রত্যাশা করে, এবং সেটা যদি সে পায় তখন তার মধ্যে কি বলে যে ইতিবাচক তৈরি হয়, সে খুব ভালো থাকে। আর যদি এটা না হয় তাহলে সে খুবই রেগে যায়। আমি একটা ভিডিও শেয়ার করছি, আপনারা একটু আমাকে কাইন্ডলি জানাবেন যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আপনারা কি দেখতে পাচ্ছেন ভিডিওটা? একটু জানান। না, দেখা যাচ্ছে না, শুধু আপনাকে দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে, ভিডিও দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই। দেখা যাচ্ছে।
শুধু আপনাকে দেখা যাচ্ছে, কোনো অন্য অন্য ভিডিও দেখা যাচ্ছে না। ভিডিও দেখা যাচ্ছে। জি বলুন, আমরা ভিডিওতে কি দেখতে পেলাম? আপনি কি স্যার শুনতে পাচ্ছেন দেখতে আমার পেলাম কথা? যে একজন, জি স্যার শুনতে পাচ্ছি স্যার। জি, বলছিলাম যে একজন বাবা নিজের কাজ নিয়ে মোবাইলে সরি, ব্যস্ত আমার ছিলেন। সাউন্ডটা বন্ধ তখন ছিল। আমি এতক্ষণ শুনতে পাইনি আপনারা কি বলেছেন। একটু কাইন্ডলি আবার বলুন। আচ্ছা, জি বলছি, আবার বলছি। আমরা যে ভিডিও তো দেখলাম, এর মধ্যে একটা বাচ্চা বাবার কনসেন্ট্রেশন চাচ্ছে, কিন্তু এখানে বাবা নিজের মতো করে মোবাইল চাপতেছিল। তো কনসেন্ট্রেশন না পেয়ে বাচ্চা আবার আরেক দিকে তার নিজের মতো করে সে চলে যাচ্ছিল। এটা দেখলাম স্যার। হ্যাঁ, এটা দ্বিতীয় সিনটা ছিল। প্রথম সিনটা ছিল বাবা যখন তাকে সময় দিচ্ছে, তার সাথে কানেক্টেড থাকছে, তখন সে খুব হাসি খুশি খেলছে, নড়াচড়া করছে। আবার যখন বাবা ট্যাব নিয়ে তাকে মনোযোগ দিচ্ছিল না, তখন বাচ্চা অনেকবার বাবার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছে, কিন্তু বাবা মনোযোগ দিচ্ছিল না। বাচ্চা এক পর্যায়ে ফ্লোরের মধ্যে তার মাথাটা নিয়ে মাথা করছিল, এবং সে অন্যদিকে চলে যাচ্ছিল। তা আপনি যে প্রশ্নটা করেছেন, ঠিক যেটা আমি বললাম, এরিকসনের সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট, ট্রাস্ট এবং মিস ট্রাস্ট, এই থিওরির মূল কথা হলো এই সময়টাতে বাচ্চারা তাদের আদর যত্ন, তাদেরকে কোলে নেওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন এটা একটু সে অভাব মনে করে, নিজেকে মনে করে, তখনই তার মধ্যে এই সমস্যাগুলো তৈরি হয়। আমাদের গ্রুপে দেয়া আছে প্রথম দিকে এটার এরিকসনের এই পরিস্থিতিতে আমরা কি করব, আপনি আশা করি সেটাও একটু দেখে নেবেন। মূল কথা হলো যে এই সময় বাচ্চাদেরকে প্রচুর সময় দেয়া, তাদেরকে আদর যত্ন করে করা, কোলে নেওয়া, তাহলে তার এই সমস্যাটা কমে যাবে। আচ্ছা, আর কেউ কি কোনো প্রশ্ন করবেন? আমরা বা কারো কোনো অনুভূতি আছে, আপনাদের কোনো অবজারভেশন আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে আমার একটু বাচ্চার ব্যাপারে একটু কথা বলার ছিল। হচ্ছে আমার মেয়ের বয়স 10.5 বছর। তো ও পড়াশোনায় মোটামুটি ভালো, মোটামুটি না আলহামদুলিল্লাহ ভালো, স্কুলের ফার্স্ট গার্ল, ক্লাস 4-এ পড়ে। তো ওর মেইন যে সমস্যাটা, ও খুব শান্ত, খুব নরম, মানে অত্যধিক চঞ্চল না, ছোটবেলা থেকে খুব শান্তশিষ্ট, কথা শোনে। কিন্তু এখন যে সমস্যাটা দেখতে পাচ্ছি ওর মধ্যে, ও বেশ উদাসীন এবং অমনোযোগী। আর কোনো কাজ বা নিজে থেকে আমরা বলি যে ব্রাশ করো ঠিক মতো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, বা সালাত আদায়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে সে এশার সালাতে সুন্নত পড়ে না, 4 8 3 7 পড়তে চায়। জোহরের সময় কিছুটা ওই 4 8 2 6 পড়বে, এরকম একটা টেন্ডেন্সি। তারপরে একটু কোরআন পড়াতে নিয়ে বসলে উদাসীনতা, মানে পড়তে চায় না, মানে
খুব বোঝাতে হয়, প্রত্যেকটা ক্ষেত্রে থেকে মানে এত বেশি টেক কেয়ার করতে হয় যে 10.5 বছরের বাচ্চা হিসাবে আমাদের কাছে মনে হচ্ছে একটু বেশি, মানে আমাদের বেশি করা লাগতেছে। এই যে আমরা একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, ওর মানে এই উদাসীনতাটা আর অনিচ্ছা, বেশি বেশি ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে কাজের প্রতি ওর নিজের থেকে কোনো আগ্রহটা খুবই কম। সব সময় তাকে বলতে হচ্ছে এটা করো বাবা, এইভাবে করতে হবে, মানে সব সময় তাকে অবজারভেশনের মধ্যে রাখতে হচ্ছে। একটু হাত থেকে ছাড়লে সে মানে নিজের মতো করে কোনো কিছু করতে পারছে না। এখন আমরা নিজেরাও বুঝতে পারছি না আমাদের সমস্যাটা কোথায়, নাকি ওর কোনো সমস্যা। তারপরে কিছু শারীরিক যেমন অ্যালার্জির সমস্যা আছে ওর, কিছু কিছু জিনিসের বাইন্ডিংস আছে, সেগুলো বললে দেখা যাচ্ছে একটু যদি অসচেতন হই সে নিজের মতো চলে অসুস্থ হয়ে পড়ছে। এই জিনিসগুলো মানে আমরা খুব একটা ইসের মধ্যে দিয়ে যাচ্ছি। ওর বাবা, আমি, আমরা পরিবারে 4 জন, ওর বাবা, আমি আর আমার একটা ছোট মেয়ে আছে। এই এখন আমরা একটু আসলে ওর নিয়ে বেশ উদ্বিগ্ন আর কি, যে এর শেষটা আসলে কি হবে। যদি একটু বলতেন কোনো পরামর্শ, তাহলে কি করতে পারি। আচ্ছা, আপনি আপনি কি গ্রুপে অ্যাড আছেন? জি। আচ্ছা, আমাদের সময় হয়ে গেছে, 10টা 40 বাজে। আমি মনে হয় এটা একটু বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না, কারণ আমি যেখানে বসে অফিসে বসে কাজ করছি ল্যাপটপটা চার্জার কানেক্টেড নেই, কিছুক্ষণের মধ্যে এটা বন্ধ হয়ে যাবে, আর সময়ও নেই। আমি আপনাকে প্রশ্নের উত্তরটা আপনার ইয়াতে পাঠিয়ে দিব আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে। যদি গ্রুপে যুক্ত থাকেন তাহলে গ্রুপে এটা আমার মানে আমি গ্রুপে যোগ আছি, এই গ্রুপেই যুক্ত আছি, টেলিগ্রামে নাই, হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ আছে। আচ্ছা ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি একটু নক করলে আমি হয়তো, কারণ এখন একটু সময় লাগবে প্রশ্ন, এই বিষয়টা আলোচনা করতে একটু সময় লাগবে। তারপর আপনাকে আরো আমার কিছু প্রশ্ন করতে হবে, সেই প্রশ্নগুলো আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, সেগুলোর উত্তর পেলে আমি পুরোটা আপনাকে দিব ইনশাল্লাহ। আমি নক করব মানে কিভাবে নক করবো আমি যদি বুঝতে পারছি না। আপনি গ্রুপে যেখানে আছেন সেখানে আপনি নক করেন, তাহলে তারা আপনাকে, তারা অ্যাডমিন যারা আছে আমাকে ফরওয়ার্ড করবে। আচ্ছা, আপনি যে গ্রুপে যুক্ত আছেন সেখানেই আপনি নক করেন। আমি কি প্রশ্নটা এরকম করে নক করব যে মানে আমি প্রশ্ন করেছিলাম কিছু, সে উত্তরটা জানতে চাই, নাকি আমি প্রশ্নগুলো আবার লিখে দিব? না, প্রশ্ন লেখা লাগবে না, আমি প্রশ্নটা লিখে রাখছি, তবে আমার কিছু প্রশ্ন আছে। তো আমি চাচ্ছি যে ইন্ডিভিজুয়ালি আপনাকে করার জন্য সেটা করে তারপর আমরা সলিউশনটা নিয়ে আলোচনা করব। জি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপর আরেকজনও বলেছেন যে এই সময়টা ওনারও এই প্রবলেম। আচ্ছা, আমি দেখি তাহলে এটা নিয়ে আমরা একটা সেশন পরবর্তীতে কখনো সুযোগ হলে আলোচনা করব, যেহেতু ওনার প্রবলেমটা, এটা নিয়ে আমরা আগে এটা শেষ করি, তারপর এটা আমাদের কন্টিনিউলি চলবে। ঈদের পরে আমরা পরের সেশন হবে, 3য় পর্বতে আমরা সুযোগ হলে আলোচনা করব। আর বাকি আপনি এখন নক দিয়ে রাখেন, আমি পরে এটা দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আর কারো কোনো প্রশ্ন থাকলে আমরা আবার গ্রুপে লিঙ্কটা ওপেন করে দিচ্ছি, সেই লিঙ্কটা দেখে আপনারা সেখানে প্রশ্নটা করে রাখবেন সবাই। আমরা সবগুলো প্রশ্নই ধারাবাহিকভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন যে প্রশ্নগুলো আসছে সেগুলো ধারাবাহিকভাবেই আসতেছে, শুরু থেকে আমরা প্রশ্নগুলো নিচ্ছি। জি, আমি বলুন, একটু দ্রুত বলুন, আমার ল্যাপটপের চার্জ শেষ হয়ে যাচ্ছে, আমি ভুলে চার্জারটা কানেক্ট করিনি। জি জি, বলছি যে যে ভিডিওটা আমরা দেখলাম, এই ভিডিওটা ইউটিউবে কি লিখে সার্চ করলে পাওয়া যাবে এটা? ইউটিউবে দেওয়া হবে আমি লিংকটাই দিয়ে দিচ্ছি এখানে। স্যার আজকে স্লাইড গুলো গ্রুপে দিলে খুবই ভালো হতো স্যার। হ্যাঁ, আমি আমাদের অ্যাডমিনদেরকে আগেই দিয়ে দিয়েছি, ওনারা দিয়ে দিবে ইনশাআল্লাহ। আমি চ্যাট অপশনে দিয়ে দিলাম, আপনারা সেখান থেকে দেখে নেন। কারো সুযোগ হলে এটা একটু শুনবেন, খুব চমৎকার একটা লেকচার।
পেয়েছেন যিনি প্রশ্ন করেছিলেন? জি স্যার, পেয়েছি স্যার। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।